মধ্যরাতে সেনাপ্রধান গ্রেপ্তার হয়েছেন। এইদিকে ডক্টর ইউনূস পদত্যাগ করে দেশ ছেড়েছেন। বিপদে পড়েছে সমন্বয়করা। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। কর্নেল আব্দুল রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত হলেন সেনাবাহিনীর প্রধান মধ্যরাতের অভিযানে সেনাপ্রধান ওয়াকার গ্রেপ্তার হলেন। বর্তমান সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হবেন। ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম রেজিমেন্ট। বাহিনীতে আধুনিক যুদ্ধাস্ত্র সংযোজনের চলমান প্রক্রিয়া আরো জোরদার করা হয়েছে বলে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন আগামী বছরের শুরুতে হতে পারে জাতীয় নির্বাচন। আমাদের যে দুজন সেনা সদস্য গ্রেপ্তার হয়েছেন, আমি মনে করি যে এটা অল্পের মধ্যে বিষয়টা বড় আকারে যায়নি, আমরা বেঁচে গেছি। সার্জিস হাসনাত কেন এক একটা পীরের মুরিদ হতে যাচ্ছে? মানে ডক্টর ইউনূস তিনি আটক হলেন আপনার সুইজারল্যান্ডে। নির্বাচনের একটা তারিখ পাওয়া গেল নির্বাচন কমিশন থেকে, সেখানে বলা হচ্ছে ডিসেম্বর অথবা জানুয়ারিতে জাতীয় নির্বাচন, ভোট হবে ব্যালটে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের নিউজটি শুনলে আপনাদের চোখ কপাল উঠে যাবে। আজকের নিউজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক স্পেশাল। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, মধ্যরাতে সেনাপ্রধান গ্রেপ্তার হয়েছেন। তার সমস্ত গোপন তথ্য ফাঁস হয়ে গেছে, তার সমস্ত চাঞ্চল্যকর তথ্য জেনে গেছে বাংলাদেশের প্রশাসন। এই জন্য তাকে গ্রেপ্তার করেছেন গভীর রাতে অভিযান চালিয়ে। দর্শক মণ্ডলী, সেই সাথে নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস সুইজারল্যান্ডে গিয়েছেন, তিনি আর বাংলাদেশে আসবেন না। তিনি পদত্যাগ করে সেখানে গিয়েছেন, তিনি আর বাংলাদেশে ব্যাক করবেন না। সম্মানিত দর্শক মণ্ডলী, এমনই কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে রয়েছে, আপনারা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন। তো বেশি দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। বিষয়টা খুবই স্পর্শকাতর। আমাদের যে দুজন সেনা সদস্য গ্রেপ্তার হয়েছেন, আমি মনে করি যে এটা অল্পের মধ্যে বিষয়টা বড় আকারে যায়নি, আমরা বেঁচে গেছি। বাংলাদেশ সেনাবাহিনী এই মুহূর্তে সারা বাংলাদেশের কোনো বাহিনীর প্রতি যদি সাধারণ মানুষের আস্থা থাকে, সেটা হচ্ছে আমাদের সেনাবাহিনী। তবে এই ডক্টর ইউনূস সরকারের এই শাসনামলে সেনাবাহিনীকে দীর্ঘদিন যখন মাঠে পাবলিকলি তাদেরকে রাখা হচ্ছে, তখন কিন্তু একটা জিনিস হচ্ছে, বাংলায় একটা কথা আছে, সঙ্গদোষে লোহা ভাসে। যেই সেনাবাহিনীর জায়গা হচ্ছে ব্যারাক, যেই সেনাবাহিনীর জায়গা হচ্ছে যে দেশের দুর্যোগ প্রবণ অথবা বিশেষ জরুরি কোনো অবস্থায় তারা রাজপথে নামে। সেনাবাহিনীর রাজপথে থাকা মানে মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ, আমরা যারা আমজনতা আছি, আমরা নিশ্চিন্ত থাকি। আবার যারা লুটপাটকারী, যারা দুর্বৃত্তরা, তাদের কলিজার মধ্যে ভয় কাজ করে। তবে সেনাবাহিনীকে দীর্ঘদিন যদি আপনি মাঠে রাখেন পুলিশের বিপরীতে অথবা পুলিশের বিকল্প হিসাবে, আইনশৃঙ্খলা বাহিনীর বিকল্প হিসাবে, সেইখানে কিন্তু এই সেনাবাহিনীর যে স্পিরিট, এই সেনাবাহিনীর যে ট্রেনিং, এই সেনাবাহিনীর যে আত্মমনোবল, সেইখানে কিন্তু নানান ধরনের ঝামেলা তৈরি হয়ে যায়। আজকে যে ঘটনাটা ঘটছে সেটা কিন্তু তারই বহিঃপ্রকাশ। তো আমার মনে হয় আইনশৃঙ্খলা বাহিনীকে নিজেদের দায়িত্ব বুঝে নেওয়া উচিত। সেনাবাহিনী আর বড় কোনো ঘটনা ঘটানোর আগে সেনা সদস্যরা, এরকম দুইজন আজকে যারা গ্রেপ্তার হয়েছেন, তো যেন আর এরকম ঘটনা না ঘটে, সেনাবাহিনীকে আমার মনে হয় যে ব্যারাকে ফিরিয়ে নেওয়ারই সময় এসেছে। কারণ সারা বাংলাদেশের সেনা সদস্যরা দিন রাত যখন আমাদের নিরাপত্তায় কাজ করছে, সারা বাংলাদেশের সেনা সদস্যরা যেই পরিমাণ ইফোর্ট দিচ্ছে, এর মাঝখানে দুই একজন সেনা সদস্যদের জন্য বাহিনীটার বদনামও হয়ে যাবে। কারণ নামটা কি আসছে, সেনা সদস্য গ্রেপ্তার। রাজধানীর বনানীতে ডাকাতির প্রস্তুতির সময় দুই সেনা সদস্য সহ 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টা কেমন নেগেটিভ একটা ইমপ্রেশন ক্রিয়েট হচ্ছে আপনি ভাবেন। পুলিশ বলছে গত রাতে মানে মঙ্গলবার রাতে মগবাজার এলাকায় ডাকাতির জন্য একটি দল বনানীতে প্রস্তুতি নিচ্ছিল যে তারা বনানী থেকে গিয়ে আপনার মগবাজারে ডাকাতি করবে। তো গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাসেল সারোয়ার বলছেন 17 নম্বর সড়কের স্টার কাবাবের সামনে তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। সেই সময় সেখানে উপস্থিত থাকা আরও 2 সেনা সদস্য সহ 3 জন পালিয়ে যায়। গ্রেফতার 2 সেনা সদস্যকে অলরেডি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য 2 জনকে আদালতে হাজির করে 3 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তবে গ্রেফতারকৃত সেনা সদস্যদের নাম প্রকাশ করেন ওসি সাহেব। এটা আমি ওনাকে ধন্যবাদই দেই, কারণ সেনা আইনে তাদের বিচার হবে। আরও 2 সেনা সদস্য সহ 3 জন পালিয়ে যান, তার মানে 4 জন সেনা সদস্য এই ডাকাতির মধ্যে নিজেদেরকে ইনক্লুড করার চেষ্টা করছিলেন। এখন 2-1 মানে সেনা সদস্যের দায়ভার কি সেনাবাহিনীকে নিতে হবে? অবশ্যই না। পুলিশের মধ্যে এমন অনেক ঘটনা ঘটে, র্যাবের মধ্যে অনেক ঘটনা ঘটেছে, বিজিবিতেও ঘটে। তবে ব্যক্তির অপরাধ প্রতিষ্ঠানের না, এটা আমরা সকলে জানি। কিন্তু ওই যে যখন এরকম একটা পরিস্থিতি তৈরি হয়, এটা তো পজিটিভ নেগেটিভ একটা ইফেক্ট তৈরি হয়। আমরা মনে করি এই সেনাবাহিনীকে দীর্ঘদিন মাঠে রাখার ফলে পাবলিককে ডিলিংস করতে গেলে, আমরা পাবলিক নিজেরাই তো ভাই খারাপ থাকে না, যে ধরেন আপনি 10 জন ভালো মানুষের সাথে যদি একটা চোরও চলে, তার মেন্টালিটিতে পবিত্রতা আসে। আবার আম পাবলিক, আমরা যারা বাটপার আছি, চোর আছি, তো তাদের সাথে এসে দেখা গেছে হয়তো আমাদের এই সেনা সদস্যরা তাদের কুবুদ্ধিতে বিপথে পা বাড়িয়ে দিয়েছিলেন। তবে এই ধরনের নিউজগুলো আমরা এই কারণেই করি, সেনাবাহিনীকে আমরা ভালোবাসি। আমরা চাই না সেনাবাহিনীর নামের সাথে কোনো ধরনের 2-1 কর্মকর্তার জন্য কলঙ্ক লাগুক। তো এটার জন্য সলিউশন, এটা আমার ব্যক্তি মতামত, যে আমাদের সেনাবাহিনীকে তাদের যে জায়গা মাঠ ব্যারাক সেখানে ফিরিয়ে নেওয়া হোক, ক্যান্টনমেন্টের ভেতরে নেওয়া হোক। আবার যদি কখনো দরকার হয়, পরিস্থিতি খারাপ হয়, প্রয়োজনে আবার তাদেরকে মাঠে নামানো যেতে পারে। তো নিশ্চয়ই যারা দেখার বিষয়গুলো দেখবে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রাচীনতম, ঐতিহ্যবাহী এবং গৌরবময় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 17তম কর্নেল অফ দি রেজিমেন্ট হিসাবে আমাকে নির্বাচিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম রেজিমেন্ট। এই রেজিমেন্টের গঠনের পেছনে রয়েছে এক গৌরবময় ইতিহাস। 1971 সালে
মহান মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পূর্ব পর্যন্ত এই রেজিমেন্টের 8টি ব্যাটালিয়ন নিয়ে গঠিত হয়েছিল। মহান মুক্তিযুদ্ধে এই রেজিমেন্টের 12,833 জন সদস্য অংশগ্রহণ করেন এবং 231 জন সদস্য খেতাবপ্রাপ্ত হন। তাদের মধ্যে 2 জন বীরশ্রেষ্ঠ, 34 জন বীরুত্তম, 74 জন বীর বিক্রম এবং 121 জন বীর প্রতীক রয়েছেন। এছাড়াও এই রেজিমেন্টের 924 জন সদস্য মহান মুক্তিযুদ্ধে নিজেদের আত্ম উৎসর্গ করেছেন। আমি সকল শহীদদের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি। পদাতিক বাহিনীর সবচেয়ে পুরানো এবং ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কর্নেল অফ দ্য রেজিমেন্ট হিসাবে দায়িত্ব নিতে পেরে আমি অত্যন্ত গর্বিত। আজকের এই প্যারেড অত্যন্ত মনোমুগ্ধকর হয়েছে। আমি প্যারেডের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সকল অবগত আছেন, একনিষ্ঠ উদ্যোগের ফলে বিগত কয়েক বছরে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট তথা বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন ও উন্নয়ন সাধিত হয়েছে। এর মধ্যে নতুন নতুন ইউনিট প্রতিষ্ঠা, আধুনিক অস্ত্র এবং সরঞ্জামাদি সহ বহু উন্নয়ন ও কল্যাণমূলক কার্যক্রম অন্তর্ভুক্ত হয়েছে। আমি কর্নেল অফ দ্য রেজিমেন্ট হিসাবে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আভিযানিক সক্ষমতা ও যুদ্ধ উপযুক্ততা বৃদ্ধির চলমান প্রক্রিয়াকে আরো বেগবান করব ইনশাআল্লাহ। যুদ্ধোপযোগী এবং আধুনিক প্রযুক্তির যে কোনো প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র সরঞ্জাম যোগান দেওয়ার ব্যাপারে আমি সর্বদা সচেষ্ট থাকবো। ইতিমধ্যে আমরা ইন্ডিজিনিয়াস ডিফেন্স ইন্ডাস্ট্রি তৈরির কার্যক্রম শুরু করেছি, যা আমাদের সক্ষমতাকে অনেকাংশে বৃদ্ধি করবে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। কর্নেল অফ দ্য রেজিমেন্ট হিসাবে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিটি সদস্যকে পেশাদার ও সুপ্রশিক্ষিত হিসাবে গড়ে তুলতে আমি বদ্ধপরিকর। পেশাগত দক্ষতার পাশাপাশি একটি সুন্দর জীবনমান আমাদের সকলের কাম্য। আমি যে কোনো কল্যাণমুখী কার্যক্রম বাস্তবায়নের জন্য সর্বদা সচেষ্ট থাকব। এই বিষয়ে আমি রেজিমেন্টের সকল সদস্যদের সহযোগিতা কামনা করছি। আমি আশা করব ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিটি সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ শৃঙ্খলা, পেশাদারিত্বের সাথে পালন করবে। এই রেজিমেন্টের প্রতিটি সদস্য দেশের যে কোনো প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবে, প্রয়োজনে নিজের জীবন বিসর্জন দিতে সর্বদা প্রস্তুত থাকবে। পরিশেষে একটি সুন্দর অভিষেক অনুষ্ঠান আয়োজনের জন্য আমি পাপা টাইগার এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্যারেডের অধিনায়ক সহ অংশগ্রহণকারী সকল কন্টিনজেন্ট সদস্য এবং বাদক দলকে অভিনন্দন জানাচ্ছি। এছাড়া উপস্থিত সকল অতিথি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক তাদের আশ্রয়ের মাধ্যমে তারা বেঁচে থাকবে বাংলাদেশে কিংবা পুনরায় ক্ষমতায় আসতে পারবে, তারা বর্তমান এটার জন্য মরিয়া হয়ে গেছে। কারণ আছে ভাই, ডক্টর ইউনূস তিনি আটক হলেন আপনার সুইজারল্যান্ডে, অন্যদিকে আপনার ডোনাল্ড ট্রাম্প আর মোদির একটা মিটিং হয়েছে হোয়াইট হাউসে, এবং সেখানে আমাদের বাংলাদেশের বিষয় নিয়ে কিন্তু অনেক কথাবার্তাও চলে। এখন আসুন মূল পয়েন্ট হচ্ছে ডক্টর ইউনূস তিনি আর প্রধান উপদেষ্টা থাকছেন না, তিনি তো বাংলাদেশেই মনে হয় আসতে পারবেন না, কারণ তিনি তো আটক হয়েছে। তিনি কি আটক হয়েছে সুইজারল্যান্ডে। এখন প্রধান উপদেষ্টা হতে যাচ্ছে আপনার সোহেল তাজ। 3 জন উপদেষ্টা কি পদত্যাগ করছেন, 3 জন। আর নাম্বার 1 হচ্ছে আপনার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, আর 2 জনের নাম এখন পর্যন্ত আপনার প্রকাশ্যে আসেনি, তবে আমরা আশাবাদী অতি দ্রুত এই 2 জনের নামও প্রকাশ্যে এসে যাবে। অন্যদিকে সমন্বয়ক সার্জিস হাসনাত এরা কেন লুকানোর চেষ্টা করতেছে কিংবা পালানোর চেষ্টা করতেছে? আসুন একবার মিলিয়ে নিই এই সমীকরণটা। প্রথম কারণ হচ্ছে এরা আপনার কোঠা নিয়ে যে সমস্ত বা যে বাটপাড়ি টাইপের আপনার আন্দোলন করে, এতে কি তারা সম্পূর্ণ ব্যর্থ হয়, যে এরা বুঝে যায় যে আমরা বর্তমান কিংবা এই আপনার জুলাই কিংবা আগস্ট মাসে যে পরিমাণ অরাজকতা আমরা সৃষ্টি চালাইছি বা করছি, বা এখন পর্যন্ত আমরা যে পরিমাণ লুটপাট করছি, অতএব ডক্টর ইউনূস তিনি তো চলে গেলেন সেফ এক্সিট নিয়ে। কারণ তিনি আসছিল শুধুমাত্র কি তার যে গ্রামীণ ব্যাংকের যে লোনটা আসলো বা আসলো, তার শুধু ব্যাংকের আপনার স্বার্থে তিনি আসছে, তিনি কিন্তু বাংলাদেশের স্বার্থে কিন্তু তিনি আসে নাই। অন্যদিকে সমন্বয়কদের 17 জনের পাসপোর্ট জব্দ করছে, এটা কিন্তু আমি বলছি ভাই, এটা কিন্তু পুরান কথা। এটা আমি বলছি যে 17 জনের পাসপোর্ট কি জব্দ করছে সেনাপ্রধান। কেন করছে? যাতে এরা দেশ থেকে সেফ এক্সিট না নিতে পারে, কারণ এদের তো বাংলাদেশে বিচার হতে হবে। কারণ এরা বৈষম্য নামে চালাইছে অরাজকতা, বৈষম্য নামে চালাইছে মব জাস্টিস, বৈষম্য নামে করছে মনে করেন লুটপাট আর চাঁদাবাজি। তাদের মূল উদ্দেশ্য ছিল আপনার অল্প সময়ে কিভাবে কারি টাকা উপার্জন করা যায় আর বহির্বিশ্বে পাচার করা যায়, আর আমাদের ফুল ফ্যামিলিটাকে কিভাবে আপনার বিদেশে মনে করেন সেটেল হওয়া যায়। তাদের মূল উদ্দেশ্য ছিল না যে মনে করেন দেশ পরিচালনা করবে বা বা আপনার সংস্কার করবে। আর প্রধান ডক্টর ইউনূস তিনি তো আপনার বাংলাদেশে যখন নাকি তার আগমন ঘটে, তিনি আইসাই সবার আগে কি ভাষণ দিলেন যে আমার আসলে এই সম্পর্কে কোনো জ্ঞান নেই, আমি ভাই আমার নিয়ে থাকতে চেয়েছি, কিন্তু ছাত্রদের জোরাজুরির কারণে বা রিকোয়েস্টের কারণে আমি মাত্র এই তাদের কথার অনুযায়ী আমি কি প্রধান উপদেষ্টা হইতে রাজি হয়েছি। তাই নয় কি? তিনি আসার সাথে সাথে তার বিরুদ্ধে যত মামলা হয়েছে, দুর্নীতির মামলা কিংবা আপনার ব্যাংকে যে এত কোটি টাকা তিনি আত্মসাৎ করছে, সমস্ত মামলা তিনি কি এক নিমিষে শেষ করে দেয়। দেখেন
একটা বিষয় মিলান আপনারা, যখন নাকি ডক্টর ইউনূস তার আপনার এই গ্রামীণ ব্যাংকের এত কোটি টাকা, তারপর হচ্ছে আপনার যখন সমস্ত তার কেস মামলা কিংবা আপনার ট্যাক্স দিতে হয় নাই বা এত কোটি টাকা যে হবে, কোনো কিচ্ছু তার দিতে হইলো না। কেন দিতে হইলো না? তিনি সমস্ত কিছু মাফতাব করে এবং তিনি একদম ফ্রেশ হয়ে বাংলাদেশ থেকে সেফ এক্সিট নিয়ে তিনি চলে গেলেন। কোথায় গেলেন? আপনার ইয়েতে গেলেন, সুইজারল্যান্ড গেলেন। তিনি কেন আমেরিকা গেলেন না? কারণ আমেরিকা তার জায়গা হয় নাই। কারণ আমেরিকায় যে ডোনাল্ড ট্রাম্প আসছে, আর ডোনাল্ড ট্রাম্প তো মনে করেন এদেরকে পছন্দ করে না, মানে ডক্টর ইউনূসকে তো পছন্দ করে না। উল্টো দিকে আমেরিকার ভিতরে যে আপনার ডক্টর ইউনূসের যে বন্ধু বান্ধব ছিল তারা সবাই কি পদত্যাগ করছে। মানে ডোনাল্ড ট্রাম্প বর্তমান তার টিম মেম্বারদেরকে মনে করেন বসাইছে। আগের যে মনে করেন প্রেসিডেন্টের যে ছিল রাষ্ট্রদূত বা আদার্স যে বাজারা ছিল প্রত্যেককে কি আপনার পদত্যাগ করাইছে। বুঝতে পারছেন? বর্তমান সবাই কি নতুন। এজন্যই তো আমাদের বাংলাদেশে কিন্তু একজন রাষ্ট্রদূত আসার কথা ছিল এবং সে হয়তো আপনার ডক্টর ইউনূসের বন্ধু বান্ধব, কিন্তু সেখানে ডোনাল্ড ট্রাম্প কি আটকিয়ে দেয় এবং ডোনাল্ড ট্রাম্পের পছন্দ মোতাবেক আমাদের বাংলাদেশে কি রাষ্ট্রদূত পাঠায় এবং সেখানে হচ্ছে মেন খেলাটা। এর জন্য ডক্টর ইউনূস সুযোগ সুবিধা মতো তিনি সেফ এক্সিট নিয়ে চলে যান। এখন দর্শক বন্ধুরা হচ্ছে মানে দেখার বিষয় যে কবে ইনশাল্লাহ বাংলাদেশের তিনি কি সাবেক হয়ে ফিরবেন, মানে আপনার আমি শেখ হাসিনার কথা বলতেছি, তিনি কি সাবেক হয়ে ফিরবেন নাকি তিনি বর্তমানও বাংলাদেশের প্রধানমন্ত্রী এভাবে তিনি ফিরবেন, এই বিষয়টা শুধুমাত্র এখন দেখার বিষয়। অন্যদিকে সমন্বয়ক সার্জিস হাসনাত কিংবা আপনার উপদেষ্টা আসিফ থেকে শুরু করে যে বাজার আছে প্রত্যেককে আমাদের এই বাংলার মাটিতেই বিচার হতে হবে। নির্বাচনের একটা তারিখ পাওয়া গেল নির্বাচন কমিশন থেকে, সেখানে বলা হচ্ছে ডিসেম্বর অথবা জানুয়ারিতে জাতীয় নির্বাচন, ভোট হবে ব্যালটে। এটা ইসি মাসুদ, অর্থাৎ তিনি হচ্ছেন আব্দুর রহমান মাসুদ, নির্বাচন কমিশনার, তিনি বলছেন এই কথা। আমরা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রভাব মুক্ত থেকে জাতিকে সুন্দর নির্বাচন উপহার দিতে চাই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ। তিনি বলেন, কোনোভাবেই প্রভাবান্বিত হওয়ার সুযোগ নেই। প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণের পরিবেশ অত্যন্ত সুন্দর হবে। আচ্ছা, এটা আব্দুর রহমানেল মাসুদ কি বলছেন? সত্যিকার অর্থে আমরা এখন জাতীয় নির্বাচন নিয়ে কাজ করছি, স্থানীয় নির্বাচন নিয়ে আমরা ভাবছি না এই মুহূর্তে। 2025 সালের শেষ দিকে অথবা 26-এর শুরুতে জাতীয় সংসদ নির্বাচন হবে, তার মানে ডিসেম্বর জানুয়ারিতে। অর্থাৎ প্রধান উপদেষ্টা প্রথম যে সময়সীমা দিয়েছেন সেই সময়সীমা অনুযায়ী এগুচ্ছে। এই ব্যাপারে সম্ভবত আর কোনো সন্দেহ নেই। এবং বিএনপি তো বলেছে যে তাদের পূর্ণাঙ্গ সংস্কার দরকার নেই, মোটামুটি নির্বাচন নিরপেক্ষ করার জন্য যতটুকু দরকার ততটুকু করা দরকার। তাহলে সেই মেসেজটা ইতিমধ্যে পেয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তিনি তো দেরি করার কোনো কারণ নেই। বিএনপির মতামতকে বাদ দিয়ে বা তার প্রত্যাশাকে বাদ দিয়ে উপেক্ষা করে তো কোনো নির্বাচন যদি দেরি করেন তাহলে তো একটা সন্দেহ তৈরি হবে। সেই সন্দেহের জায়গাটা কেন ডক্টর মোহাম্মদ ইউনূস প্রশ্রয় দেবেন? তার তো নিশ্চয়ই কোনো রাজনৈতিক আকাঙ্ক্ষা নেই, এখন পর্যন্ত তাই মনে হচ্ছে। যদিও কেউ কেউ বলার চেষ্টা করছেন যে না, তিনি চান যে ছাত্ররা একটা রাজনৈতিক শক্তি হোক, তিনি এটা পৃষ্ঠপোষকতা দিচ্ছেন, কিন্তু এটা নিয়ে মতদ্বৈততা আছে। কেউ মনে করেন যে না, ডক্টর ইউনূসকে এটা কেউ খাওয়ানোর চেষ্টা করছে বা ব্যবহার করছে। ডক্টর ইউনূসের এই ধরনের কোনো রাজনৈতিক আকাঙ্ক্ষা নেই। তিনি বলছেন, দেশ জুড়ে 35,000 তথ্য সংগ্রহকারী ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে কাজ করছেন। তথ্য সংগ্রহকারীদের আরো দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। যাক, আজকে নির্বাচন কমিশন, তার মানে বোঝা যাচ্ছে যে তারা ডিসেম্বর শেষ, এই বছরের ডিসেম্বর জানুয়ারি এই সময়টা ধরেই তারা নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছেন। এবং রাজনৈতিক পরিবেশও কিন্তু তাই। জামাতে ইসলামও কিন্তু তারা বলেছে যে যথাসম্ভব দ্রুত সংস্কার শেষ করে নির্বাচনের পথে যাওয়া। তারাও কিন্তু বলেনি যে না, আগে সংস্কার, আগে বিচার, তারপরে নির্বাচন, এমন কিন্তু গো ধরেনি। জামাত ইসলামেরও ইঙ্গিত আছে, তবে কৌশলগতভাবে তারা অত স্পষ্ট না। বিএনপি এমন বলেছে যে তারা মনে করে জুলাই আগস্টই সম্ভব। আবার সালাউদ্দিন আহমেদ বলেছেন 5ই আগস্ট গণঅভ্যুত্থানের দিনটাকে স্মরণ করে। সেইভাবে জামাত ইসলাম বলেনি, না বললেও কিন্তু তারা নির্বাচন প্রলম্বিত করতে চায় না। যেহেতু সবাই মনে করে যে দীর্ঘদিন থেকে যদি নির্বাচন না হয়, যেভাবে চলছে তাতে নানা রকমের সংকট বাড়বে, প্রতিবেশী দেশ তারা সুযোগ নেওয়ার চেষ্টা করবে। মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো চট করে বলে দিতে পারে যে এটা অসাংবিধানিক একটা দেশ, অর্থাৎ সংবিধানের বাইরে নির্বাচন ছাড়াই চলছে, এমন একটা মন্তব্য করতে পারে, অর্থাৎ একটা চাপ তৈরি করতে পারে। এই জন্য একটা নির্বাচিত সরকার দরকার। নির্বাচনটা যদি হয় তাহলে অনেক কিছুই ডিসেম্বর জানুয়ারিকে সামনে রেখেই এগোচ্ছে। সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য। দর্শক মণ্ডলী, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি নাকি গ্রেপ্তার হয়েছেন, এমনই সংবাদ প্রচার হচ্ছে। আসলে সেনাপ্রধান গ্রেপ্তার হয়নি, আসলে সেনা সদস্য গ্রেপ্তার হয়েছে 2 জন কোন এক কেলেঙ্কারির কারণে। সেই সাথে সম্মানিত দর্শক মণ্ডলী, ডক্টর মোহাম্মদ ইউনূস সুইজারল্যান্ডে গিয়েছেন, সেখানে তারা বিভিন্ন রাজনৈতিক বিষয় আলাপ আলোচনা করতেছেন বিভিন্ন সরকারদের সঙ্গে। তিনি আসলে পদত্যাগ করেননি, তিনি খুব দ্রুত বাংলাদেশে ব্যাক করবেন। যাই হোক দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে পারেন, কিন্তু এটা সত্য, সমন্বয়করা কিন্তু বিপদে পড়ে গেছে, তাদের সামনে মহাবিপদ। যাই হোক দর্শক মণ্ডলী, এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান, আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।